রাধে রাধে। অন্যান্য দিনের মতো আজকেও আরেকটা চ্যাপ্টার নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। চ্যাপ্টারটির নাম জটিল যৌগ। এবং চলো শুরু করা যাক দেরি না করে। প্রথম প্রশ্ন বলেছে, ভ্যালেন্স বন্ড থিওরি ভিভিটি থিওরি যোজক বন্ধন তত্ত্বের মাধ্যমে আমাদেরকে ক্রোমিয়ামের আয়নের যে জ্যামিতিক গঠন এবং চুম্বকীয় ধর্ম তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। দেখো, তার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে 3D শ্রেণীর যে মৌলগুলো রয়েছে, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, লৌহ, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এদের ইলেকট্রন বিন্যাস তোমাদেরকে মনে রাখতে হবে। এদের ইলেকট্রন বিন্যাস কীভাবে মনে রাখবো? দেখো, এরা হলো 3D শ্রেণীর অন্তর্গত মৌল। কি 3D শ্রেণীর অন্তর্গত মৌল, ঠিক আছে। এদের ইলেকট্রন বিন্যাস কেমন হয়, মানে এদের সাধারণ ইলেকট্রন বিন্যাসের যে সূত্রটা n-1 d⁻1 to 10 ns2, ঠিক আছে, এটা হয়। ওকে, এখন এর মধ্যে দুটো হলো ব্যতিক্রম আছে। কিভাবে চিনব? কুকুর, 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 তো কুকুরের মধ্যে রয়েছে কু মানে কপার, আর কুর সিআর, অর্থাৎ কপার এবং ক্রোমিয়াম হলো দুজন হলো ব্যতিক্রম শো করে এখান থেকে। ক্রোমিয়াম এদের হয় 3d5 4s1। এই যে 4s1 যখনই ns1 হয় না, তখনই ওরা ব্যতিক্রম শো করে। ওকে, আর কপার 3d10 4s1। আশা করে বোঝাতে পারলাম। এরপর স্ক্যান্ডিয়াম যেহেতু প্রথমে আছে 21, তাহলে আমি লিখব 3d1 4s2, তারপর 3d2 4s2, তারপর 3d3 4s2, ঠিক আছে, 1 2 3 4 5, তারপর 3d5 4s2, তারপর 3d6 4s2, 3d7 4s2, 3d8 4s2, 3d10, দেন 3d10 4s2। আশা করি বুঝতে পারলাম। এটা হলো ব্যতিক্রম। ওকে ওকে, ঠিক আছে। এবার চলো প্রশ্নের মধ্যে যাওয়া যাক। বলে যে ক্রোমিয়াম, তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস একটু আগে বললাম। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কী হয়? 3d কী হয় বলো? 3d5 4s1, এই যে ব্যতিক্রমের জন্য। এরপর যদি আমি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটাকে বক্সের মাধ্যমে করি, দেখো 4s, এটা ধরো 4s এ রয়েছে একটা, অ্যান্ড দেন পরের বাক্সটা আমরা নিয়ে নিলাম, সেটা হলো বাক্সটা না অরবিটাল আর কি, 4px 4py অ্যান্ড 4pz, আর আগে রয়েছে আমাদের 3d অরবিটাল 1 2 3 4। প্রথমটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাই না, 3d অরবিটাল। এরপর এটা হলো, এটা কি ভূমিস্তরে আছে। এরপর দেখো এখানে 6+ হবে না এখানে, হ্যাঁ 3+ হবে, 3+ হবে, অর্থাৎ 3টে ইলেকট্রন চলে গেল। তাহলে এস থেকে একটা চলে গেল, এখান থেকে একটা ইলেকট্রন, এখান থেকে ইলেকট্রন, তাহলে পড়ে থাকলো আমাদের 3dতে 3টে ইলেকট্রন পড়ে থাকলো, ঠিক আছে। 4s অরবিটাল ভ্যাকেন্ট হয়ে গেল, এবং তার সাথে সাথে 4p অরবিটাল তো ভ্যাকেন্ট হয়েই রয়েছে, 4px 4py অ্যান্ড 4pz, আর এটা হলো তোমাদের 3d, ঠিক আছে। এটা কার জন্য? Cr3+ আয়নের জন্য। এটা 3টে ইলেকট্রন যে বেরিয়ে গেল Cr3+ আয়নের জন্য, ঠিক আছে। যার কারণে কয়টি বলো কয়জন এখানে তার ইলেকট্রন শেয়ার করতে পারবে? এখানে লিগ্যান্ড হিসেবে কী রয়েছে? অ্যামোনিয়া রয়েছে, তাই তো। এখন কয়টি অ্যামোনিয়া রয়েছে? 6টি অ্যামোনিয়া রয়েছে। তাহলে 6টি অ্যামোনিয়া 6টি খোপটাকে ইউজ করে, মানে অরবিটালকে ইউজ করে ইলেকট্রন পরিধি করে বন্ধন তৈরি করবে। দেখো ডিতে রয়েছে দুটো, তাহলে NH3 ইলেকট্রনগুলো এই ডিতে একটা প্রবেশ করলো, 3টে হয়ে গেল, 4টে হয়ে গেল, 5টে হয়ে গেল, এবং 6টে হয়ে গেল। তাহলে কি বোঝা পারলাম? ডি এর দুটো অরবিটাল ইউজ হয়েছে, এস একটা ইউজ হয়েছে, এবং পি এর কয়টা? 3টে ইউজ হয়েছে, তাই তো। এরপর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে অ্যামোনিয়া লিগ্যান্ড হিসেবে ঠিক আছে, লিগ্যান্ড হিসেবে তোমাদের অ্যামোনিয়া যদি থাকে এবং সায়ানাইড থাকে, তারা কি করে বলো তো? ইনার অরবিটালকে ইউজ করে, ইনার অরবিটাল বলতে দেখো ডি এর তো তোমাদের 5টে অরবিটাল আছে, তাই তো। ডি এর কয়টা রয়েছে? 5টে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টে। DXY
ডি ওয়াই জেড অ্যান্ড ডি এক্স জেড, তারপর ডি জেড স্কোয়ার ডি এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার। এখন এটা সেই কি বাইরের কক্ষ, তাই তো, বাইরের কক্ষ, বুঝতে পারলে? এখন কথাটা হলো, যদি ডি জেড স্কোয়ার এবং ডি এক্স স্কোয়ারের মধ্যে যদি ইলেকট্রন সমাগম ঘটে, তখন আর কি ইনার ডি অরবিটাল ইউজ হচ্ছে, যার কারণে আর কি মানে কি বলে সংকরণটা আমরা লিখতে কি ইউজ করবো, প্রথমে ডি, তারপর এস, তারপর পি, এমনভাবে লিখব। আগের ক্ষেত্রে কি হয়েছিল, আগের ক্ষেত্রে প্রথম দুটো যদি ইউজ হয়েছিল ডি টু এস পি থ্রি, এখন তাহলে সংকরণটা কেমন হবে, ডি টু এস পি থ্রি, যেটাকে আমি এখানে লিখেছি। ঠিক আছে, এখানে একটু কারেকশন করে দিই। হ্যাঁ, ঠিক আছে, এত পর্যন্ত ঠিকই আছে। এবার আয়নের গঠন তাহলে বুঝতে পারলে, তাহলে Cr3+ আয়ন কি, D2sp3 সংকর আয়ত, তাই Cr3+ আয়নের 6টি D2sp3 সংকর কক্ষ কয়টা অণু ব্যবহার করছে, 6টি অ্যামোনিয়াম অণু আর কি, অ্যামোনিয়া অণু ব্যবহার করছে 6টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মাধ্যমে, আর অষ্টক তলকীয় জ্যামিতি গঠন করতেছে। এক্ষেত্রে 3টি অযুগ্ম ইলেকট্রন থাকায় প্যারাম্যাগনেটিক হয়। দেখো 3টি অযুগ্ম ইলেকট্রন আছে, আর অযুগ্ম ইলেকট্রন থাকার কারণে সেটি কী হয়ে যায়, পরাচুম্বকীয়। পরের প্রশ্ন, FeCN সাইনাইড, Fe সাইনাইড আছে এখানে, এবং FeH2 লঘু দ্রবণে পৃথক বর্ণ তৈরি করে কেন? এবার কথাটা হলো, Cn হলো তীব্র ক্ষেত্রবিশিষ্ট লিগেন্ড, ঠিক আছে, আর অপরদিকে যদি ধরি আমি Cn অপেক্ষা কম তীব্র ক্ষেত্রবিশিষ্ট লিগেন্ড কে, জল, মানে এর স্ট্রং ফিল্ড লিগেন্ড যদি বলা হয়, Cnটা কি, Cn হলো তোমার মানে সাইনাইডটা হলো তোমার হলো স্ট্রং ফিল্ড লিগেন্ড, ঠিক আছে, এবং H2O জলটা হলো উইক ফিল্ড লিগেন্ড। এটা হলো স্ট্রং ফিল্ড লিগেন্ড, এটা হলো উইক ফিল্ড লিগেন্ড, ঠিক আছে, বোঝাতে পারলাম? যার ফলে কি হয় বলো তো, FeCN6 এর আয়নের, ঠিক আছে, FeCN6 এর আয়নের ক্রিস্টাল ফিল্ড বিভাজন শক্তি কি হয়ে যায়, এর মান বেশি হয়ে যায়। যেহেতু স্ট্রং ফিল্ড লিগেন্ড, তার জন্য ক্রিস্টাল ফিল্ড বিভাজন শক্তির মানও বেশি, এবং যার কারণে ইলেকট্রনের যে ডিডি ট্রান্সফার হবে তার জন্য শক্তিটাও বেশি লাগবে, এবং তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, কম হয়ে যাবে। কিন্তু অপরদিকে যদি আমি বলি, জলের ক্ষেত্রে এদের হলো উইক ফিল্ড লিগেন্ড, ডিডি স্থানান্তরের জন্য শক্তি প্রয়োজন খুব কম হবে, এবং তরঙ্গ দৈর্ঘ্যটা হবে বেশি, যার কারণে এই তরঙ্গ দৈর্ঘ্যের মানের পার্থক্যের কারণে শুধুমাত্র দুই দ্রবণের বর্ণটা কি হয়ে যায়, পৃথক সৃষ্টি হয়। বুঝতে পারলাম? নেক্সট, কপার এবং অ্যামোনিয়ার আছে এখানে রঙিন, এবং কপার এবং সাইনাইডের আয়নটা বর্ণহীন কেন দেওয়া আছে, দেখো কপারে যদি ইলেকট্রন বিন্যাস হয় 3d10 4s1, এবার রয়েছে 2+, তাহলে কপার 2+ করে দিলাম, তাহলে হয়ে গেল 3d9, আর 3d9 মানে বুঝতে পারতেছো অযুগ্ম ইলেকট্রন থাকবে 1 2 3 4, একটা দুটো তিনটে চারটে পাঁচটে 6 7 8 9, এই একটা অযুগ্ম ইলেকট্রন পড়ে আছে, যার কারণে সে ডিডি স্থানান্তর করবে। ডিডি স্থানান্তর করার কারণে কি হবে, তাদের একটা বর্ণ কালার শো করবে, ঠিক আছে, ওকে। এবং অপরপক্ষে কপার ইলেকট্রন বিন্যাস 3d10 4s1, এখানে দেখো 3- মানে ইলেকট্রন কি হয়েছে, আরও অ্যাড হয়েছে, মানে এখানে ডিডি স্থানান্তরণের জন্য আমাদের লাগবে হলো অযুগ্ম ইলেকট্রন, যার কারণে ডিডি স্থানান্তর হয়, বাট এখানে আরও ইলেকট্রন অ্যাড হওয়ার কারণে এখানে ডি কক্ষ তো সম্পূর্ণভাবে পরিপূর্ণ রয়েছে না, পরিপূর্ণ থাকার কারণে এখানে ডিডি ট্রানজিশন হয় না, আর ডিডি ট্রানজিশন না হওয়ার কারণে এখানে কি হয়, কালার উৎপন্ন হয় না, ওকে। নেক্সট, নিকেল এবং সিএল এর একটা প্যারাম্যাগনেটিক ধর্ম রয়েছে, বাট NiCO ডায়াম্যাগনেটিক, কিসের জন্য, সে একই কথা, ওই অযুগ্ম ইলেকট্রন জোর যুগ্ম ইলেকট্রন জোরের কারণে, যার জন্য একই জিনিস। নিকেলের ইলেকট্রন বিন্যাস জানতে হবে, নিকেল ইলেকট্রন বিন্যাস যদি আমরা নিই 3d10 3d8 4s2 3d8 নিকেল ইজ 3e8 নিকেল ইজ 3e8, যাই হোক 3d8, ওকে। এবার নিকেলের উপর রয়েছে +2, কারণ রয়েছে -2, আচ্ছা +2 রয়েছে, +2, এটা +2 হবে বস, তো হলো 3d8 হয়ে গেল, কি হয়ে গেল, 3d8 হয়ে গেল, যার কারণে ইলেকট্রন বিন্যাসটা দেখতে কেমন হবে, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8, দুটো অযুগ্ম ইলেকট্রন,
n ইজ ইকুয়াল টু 2, দুটো অযুগ্ম ইলেকট্রন, আর অযুগ্ম ইলেকট্রন থাকার কারণে কম্পাউন্ডটি হয়ে গেল তোমাদের কি প্যারাম্যাগনেটিক। কি হয়ে গেল? প্যারাম্যাগনেটিক অর্থাৎ পরাচুম্বকীয়। আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, ঠিক আছে। এরপর যদি NiCO করি আমরা, ঠিক আছে, Ni যদি CO করি, দেখো এর মধ্যে কোনো চার্জের কোনো ব্যাপার নেই, মানে বুঝতে পারতেছো চার্জের যদি ব্যাপার না থাকে 3d8 আছে 4s2, অর্থাৎ ডি অরবিটালটা 1 2 3 1 2 3 4 5, তাই তো 1 2 3 4 5 6 7 8, আচ্ছা ভুল হয়ে গেল নাকি, তাও করে নি, 3d8 বলেছে। 3d8 বলার কারণে কি হলো, দেখো 3d8 বলার কারণে কি হলো, নিকেলের 1 2 3 4 dxy dxz dyz dx স্কোয়ার dz স্কোয়ার অ্যান্ড dx স্কোয়ার 2y স্কোয়ার, তাই তো। এবার যদি আমি এই 8টা ইলেকট্রন পূরণ করি, 8টা ইলেকট্রন যদি আমি পূরণ করি, তাহলে জিনিসটা কেমন হবে? 1টা 2টো 3টে 4টে 5টে 6 7 8, ঠিক আছে। আচ্ছা কোনো কিছু অসুবিধা হচ্ছে নাকি এখানে? 3d8, ও আচ্ছা এখানে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। এখানে দেখো যে হ্যাঁ একটা জিনিস হয়তো মিস হয়ে গেলো, যে CO কার্বন মনোক্সাইডের এই পার্টটা, এই লিগেন্ডটি কী লিগেন্ড বলো? এই লিগেন্ডটি হলো তোমার হলো স্ট্রং ফিল্ড লিগেন্ড। স্ট্রং ফিল্ড লিগেন্ড কী লিগেন্ড? স্ট্রং ফিল্ড লিগেন্ড। স্ট্রং ফিল্ড লিগেন্ডের কী হয়? স্ট্রং ফিল্ড লিগেন্ডের জন্য কী হয়? ক্রিস্টাল ফিল্ড থিওরি, এর মান কী হয়ে যায়? এর মান কী হয়ে যায় বলো? এর মান কী হয়ে যায়? এর মান উচ্চ মান হয়ে যায়, বেড়ে যায়, তাই তো। আর এইটা যদি বেড়ে যায় তাহলে কী হবে? লো স্পিন হবে। কী হয়ে যাবে? লো স্পিন দেখা যাবে, লো স্পিন কমপ্লেক্স। মানে জিনিসটা কি, কোবাল্টের নিকেলের ইলেকট্রন বিন্যাস যদি দেখি আমরা 3d8 4s2, তাই তো 1 2 3 4, 1টা 2টো 3টে 4টে 5টে 6 7 8, আর এসে রয়েছে হলো 2টো ইলেকট্রন, তাই তো। এবার শুধুমাত্র এই কোবাল্টের এই লিগেন্ডের শুধুমাত্র স্ট্রং ফিল্ড লিগেন্ডের কারণে এই 2টো ইলেকট্রন ট্রান্সফার হবে আগের অরবিটালে। 4s-এর ইলেকট্রনটা যেহেতু লো স্পিন, তার জন্য ইলেকট্রনটা এদিকে টানবে, ঠিক আছে। আর এটা ডি, যার কারণে পরের স্ট্রাকচারটা কী হবে? ডি অরবিটালটা সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। যার কারণে এখানে n = 0 অযুগ্ম ইলেকট্রন থাকায় এটি হয়ে গেল ডায়াম্যাগনেটিক। আচ্ছা এটা একটু বলে দিলাম, একটু দেখে নিও, ঠিক আছে। নেক্সট, NiCN এর চৌম্বক ধর্ম ব্যাখ্যা করো। একটু আগেই দেখো CN যদি বলো, আমি CN যদি বলি, ঠিক আছে, সাইনাইড, এই সাইনাইডটাও হলো কোবাল্টের মতো, এরা হলো স্ট্রং ফিল্ড লিগেন্ড। স্ট্রং ফিল্ড লিগেন্ড মতলব এদের ক্রিস্টাল ফিল্ড বিভাজনের মান বেশি, আর এরা হলো লো স্পিন কমপ্লেক্স গঠন করে, লো স্পিন কমপ্লেক্স, ঠিক আছে, তৈরি করে, লো স্পিন কমপ্লেক্স গঠন করে। আর লো স্পিন কমপ্লেক্স গঠন করার কারণে ওরা 4s-এর ইলেকট্রন কি আগের 3d অরবিটালে টেনে নেয়। এখন নিকেলের ইলেকট্রন বিন্যাস কি হয়? 3d8 এবং 4s2। ডি জিনিসটা দেখতে কেমন? 1 2 3 4, 1টা 2টো 3টে 4টে 5টা 6 7 8টে ইলেকট্রন। এবার 4s-এ রয়েছে হলো 2টো। আর এই শুধুমাত্র স্ট্রং ফিল্ড লিগেন্ডের কারণে কি হয়? এই 2টো ইলেকট্রন এখানে ট্রান্সফার হয়ে যায়, যার কারণে 3d অরবিটাল 3d10 হয়ে যায়। এবার n = 0, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন হয়ে যায় 0, বুঝছে। এখানে n = অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা নেই, যার কারণে এটি হয়ে গেল ডায়াম্যাগনেটিক। ওকে, তারপর TiH2O6 3+ রঙিন, কিন্তু স্ক্যান্ডিয়াম H2O6 3+ বর্ণহীন কেন? দেখো টাইটেনিয়ামে যদি ধরি, টাইটেনিয়াম H2O6 উপরে 3+, ঠিক আছে। টাইটেনিয়াম কততে পারে? স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম, অর্থাৎ 3d2 4s2, 3টে চলে গেল, ঠিক আছে। যার কারণে Ti3+-এর ইলেকট্রন বিন্যাস কেমন হলো? 3d1, অর্থাৎ এখানে যেহেতু ডিতে ইলেকট্রন আছে,
ঠিক আছে, যার কারণে ডিডি ট্রানজিশন হবে, ডিডি ট্রানজিশন হবে। আর ডিডি ট্রানজিশন হওয়ার ফলে এটা কি করবে, কালার শো করবে। কিন্তু পরক্ষণে যদি অপর দিকে আমরা যাই, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে যদি তোমাদেরকে বলি, স্ক্যান্ডিয়াম হলো সবার প্রথম যৌগ, ঠিক আছে, মানে 3D সারির প্রথম হলো স্ক্যান্ডিয়াম, ঠিক আছে। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 3D1 4s2। এবার স্ক্যান্ডিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস তাহলে কেমন হবে, 3টে ইলেকট্রন চলে গেলো, 3D হয়ে গেলো 0, n = 0। n মানে কি, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা নেই, যার কারণে ডিডি স্থানান্তর হবে না, ট্রানজিশন হবে না, ডিডি ট্রানজিশন হবে না, নাই হবে। তো ট্রানজিশন নাই হবে এর কারণে কালার হচ্ছে না, কালার হবে না, ঠিক আছে। এই লেখা আছে, দেখে নিও, ঠিক আছে। এখানে T2G আর EG, ঠিক আছে, এটা দিয়ে করা হয়েছে, কোনো অসুবিধা নেই। আমি যেটা বললাম এটা দিয়েও করতে পারো, বাট এই অংশটা দিয়েও করতে পারো, এরকম কোনো ব্যাপার নেই যে হবে না, এটা দিয়েও সম্ভব। আমি এটা দিয়ে বলে দিচ্ছি, দেখো টাইটানিয়াম H2 কেন্দ্রীয় ধাতব পরমাণু Ti3+ এর একটি 3D ইলেকট্রন আছে, দেখতে পাচ্ছ আগে 3D ইলেকট্রন ছিল, যা ভূমিস্তর অবস্থায় T2G কক্ষকে অবস্থান করে। এই ইলেকট্রনটি সাদা আলো থেকে কিছুটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে EG-তে উন্নতি হতে পারে, ঠিক আছে। T2G দেখো, আমরা ডি অরবিটালের মধ্যে রয়েছে হলো তোমাদের কয়টা, 5টি ডি অরবিটাল, DXY, DXZ অ্যান্ড DYZ, ঠিক আছে, আশা করে বোঝাতে পারলাম। আর রয়েছে হলো DX² টু Y² আর DZ², ঠিক আছে। এখন ইহাদের মধ্যে এদের এই দুটো কক্ষককে বলা হয় EG অরবিটাল, আর এই 3টে অরবিটালকে বলা হয় T2G অরবিটাল। আচ্ছা, বাড়িতে একটু অসুবিধা লেগেছে, তার জন্য গিয়েছিলাম, কোনো অসুবিধা নেই, দেখো হয়ে গেলো, আশা করি বললাম। এরপর দেখো এই ইজিতে রয়েছে হলো তোমার DX² টু Y² আর DZ², ঠিক আছে। এবং আমাদের নিচের দিকে স্তরে রয়েছে হলো DXYZ। এখন এটা গেলো T2G। এখন এদের যদি আমরা কত 498 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে যদি আলোক দেওয়া হয় না, তাহলে এটা কনভার্ট হয়ে ডিডি ট্রানজিশন করবে এবং এখানে যাবে, যার কারণে একটা পরিপূরক বর্ণ সৃষ্টি হবে, যার কারণে আমরা টাইটানিয়ামের যে আর কি যৌগটা রয়েছে, কম্পাউন্ডটা, তার একটা কালার দেখতে পারবো, ঠিক আছে। পরের কোশ্চেনে, নিকেল H2O6 সবুজ, কিন্তু নিকেল CN6CN4 2- বর্ণহীন কেন? একই জিনিস ভাই, ওই একই কারণ। দেখবো যখন নিকেলে 2- করবো, 3D অরবিটালে কোনো অযুগ্ম ইলেকট্রন থাকবে না, যার কারণে এদের বর্ণ সময় না। এখান থেকে বর্ণ, কালার, হ্যান ত্যান এই সমস্ত জিনিসই রয়েছে। হ্যাঁ, নেক্সট এই আলোকীয় সমবায়গুলো দেখে যেও, ঠিক আছে, এই আলোকীয় সমবায়গুলো জাস্ট দেখে যেও। কোবাল্ট NH3 Cl2 কতগুলো সময় সম্ভব, দেখো দেখিয়েছি আমি, দেখে নিও, ঠিক আছে। নেক্সট চিলেটিং লিগেন্ড, ভাই খুব ইম্পর্টেন্ট, চিলেটিং লিগেন্ড খুব ইম্পর্টেন্ট, দেখে যাও চিলেটিং লিগেন্ড জিনিসটা কি। চিলেটিং লিগেন্ড, ঠিক আছে। দেখো চিলেটিং লিগেন্ড হলো যে সমস্ত বাইডেন্টেড বা পলিডেন্টেড লিগেন্ড কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে বদ্ধ শৃঙ্খল গঠন করে, তাদেরকে চিলেটিং লিগেন্ড বলা হয়, ঠিক আছে। নেক্সট চিলেট যৌগ, বাইডেন্টেড পলিডেন্টেড লিগেন্ড কেন্দ্রীয় আয়নের সঙ্গে যদি একাধিক অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে, হ্যাঁ, যদি একটা বদ্ধ শৃঙ্খল অর্থাৎ রিং শেপ কোনো কমপ্লেক্স কম্পাউন্ড থাকে, সেই রিং শেপ কমপ্লেক্স কম্পাউন্ডদেরকে বলা হয়, সেই রিং শেপ কমপ্লেক্স কম্পাউন্ডদেরকে বলা হয় কি বলতো, চিলেট, কি বলা হয়, চিলেট যৌগ। ঠিক আছে, এবার একটি হোমোলিপ্টিক আর একটি হেটেরোলিপ্টিক জটিল যৌগের গঠন ও নাম লেখো। হোমোলিপ্টিক জটিল যৌগ দেখো পেন্টাকার্বনিক আয়রন, আরেকটা হলো হেটেরোলিপ্টিক হলো ডাইক্লোরিডোসিস ইথেন, দেখো নিচে দেওয়া আছে, ঠিক আছে। ওকে, নেক্সট পরের প্রশ্ন, FeH2O6 2+ রঙিন কেন? এই আবার একই জিনিস, 3D অরবিটাল ইলেকট্রন থাকবে। দেখো জিনিসটা একটু করে দিচ্ছি আমি, হয়তো এখানে হয়তো ভুল করা আছে, বাট আমি করে দিচ্ছি, এটা হয়তো দেখো Fe হয় 3D6 4s2, Feর ইলেকট্রন বিন্যাস রয়েছে 2+, তো Fe হয়ে গেলো 2+, তাহলে হয়ে গেলো 3D6, অর্থাৎ 3D অরবিটালে রয়েছিল 1 2 3 4, 1 2 3 4 5 6, অনেকগুলো অযুগ্ম ইলেকট্রন, এরা তো কালার শো করবেই করবে, তাই না, এরা তো কালার শো করবেই করবে। ওকে, নেক্সট
CrCl টু En2 জটিল আয়নটি সিস ও ট্রান্স গঠন, দেখো ট্রান্স গঠন দেখানো হয়েছে। চৌম্বক ধর্ম ব্যাখ্যা করতে বলেছে। CrCO6 গঠনকৃতি এবং চৌম্বক ধর্ম ব্যাখ্যা করো, এটাও একটু আগে করালাম, রিপিট কোয়েশ্চেন বস, দেখে নিও। তারপর FeCO5 এর চৌম্বক ধর্ম ঘটনা, দেখো Fe, এটা একটু করে দিই, FeCO5। এবার একটু আগে বললাম তোমাদের, কি বললাম বলো তো, সিওটা হলো স্ট্রং ফিল্ড লিগেন্ড, এই স্ট্রং ফিল্ড লিগেন্ডের কারণে কি হয়েছে বলো তো, Fe রয়েছে হলো 3d6 4s2, ঠিক আছে, 3d6 4s2, আর যার কারণে এস এর দুটো ইলেকট্রন স্ট্রং ফিল্ডের কারণে ডিতে এন্টার করানো হয়েছে, যার কারণে ডিতে রয়ে গিয়েছে হলো তোমার D6, D8 হয়ে গেল, তাই না। 1 2 3 4 1 2 3 4 5 6 ছিল, দুটো ইলেকট্রন এন্টার করানোর কারণে, আর দুটো অযুগ্ম ইলেকট্রন পড়ে রইলো। এই অযুগ্ম ইলেকট্রন পড়ে থাকার কারণে অযুগ্ম ইলেকট্রন পড়ে থাকলো কি না, কিন্তু এই অযুগ্ম ইলেকট্রনটিও স্ট্রং ফিল্ড লিগেন্ডের কারণে এরাও কি হয়ে যাবে, জোরবদ্ধ হয়ে যাবে, যার কারণে n = 0, অযুগ্ম ইলেকট্রন আর থাকলো না, যার কারণে এরা কি হয়ে গেল, ডায়াম্যাগনেটিক। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। লাস্ট কোশ্চেন তোমাদের, যে COH2 3+ প্যারাম্যাগনেটিক, কিন্তু COEN 3 আর CN, এটা CN সাইনাইড, হ্যাঁ সাইনাইড 3 - ডায়াম্যাগনেটিক, CFTর সাহায্যে দেখাও। হ্যাঁ CFT একটু আগে CFT করালাম, দেখো CFT জিনিসটা কি, দেখো কোবাল্টে যদি ইলেকট্রন বিন্যাস করা হয়, কোবাল্টের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, ঠিক আছে, 3d7 4s2, এবার কোবাল্ট রয়েছে 3+, অর্থাৎ কোবাল্টের আমি 3+ যদি করি, তাহলে ইলেকট্রন যাবে হলো, হয়ে থাকবে হলো 3d6, ঠিক আছে। এর যদি আমরা CFT থিওরি ইউজ করি, তাহলে আমরা পাবো EG এবং T2G-তে আমরা কটা ইলেকট্রন ফিল আপ করবো বলো তো, তার জন্য আমরা এইটা করে নেব, কি বলে, বক্সটা করে নেব। এবার দেখো জিনিসটা যদি ফিল আপ করা হয়, 1 2 3 4 5 6টা আছে, ঠিক আছে, তার জন্য আমাদেরকে এখানে একটা ইলেকট্রন দিয়ে দেবো, হয়ে যাবে তোমাদের 6টা, পড়ে থাকবে এ প্রথম 3টে হলো T2G, আর এ প্রথম দুটো হলো সামনে শেষে দুটো হলো EG, তাহলে প্রথমটাতে থাকবে দুটো ইলেকট্রন, তারপর একটা, তার পূর্বটা রয়েছে দুটো। অযুগ্ম ইলেকট্রন আছে, n = অযুগ্ম ইলেকট্রন রয়েছে, কটা রয়েছে, 1 2 3 4, 4টে অযুগ্ম ইলেকট্রন রয়েছে, যার কারণে এই হয়ে গেল ডায়াম্যাগনেটিক, কি হয়ে গেল, ডায়াম্যাগনেটিক। এবার অপর দিকে যদি আমরা বলি কোবাল্টের জন্য, এবং রয়েছে হলো তোমাদের CN 3-, এখানে কি হয় বলো তো, কোবাল্টের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, 3d7 4s2, 3টে ইলেকট্রন আরও অ্যাড হলো, অর্থাৎ 3d10 হয়ে গেল, যার কারণে কোনো সম্ভবই নয় n = কোনো 0, অযুগ্ম ইলেকট্রন আসলোই না, আর অযুগ্ম ইলেকট্রন না থাকার কারণে এটি হয়ে গেল, কি হয়ে গেল, ডায়াম্যাগনেটিক। আর আগেরটা অযুগ্ম ইলেকট্রন থাকার কারণে হয়ে গেল প্যারাম্যাগনেটিক, আগেরটা কি হয়ে গেল, প্যারাম্যাগনেটিক, ঠিক আছে। আর কোশ্চেন নেই, ঠিক আছে, তাও আমি কিছুটা কোশ্চেন আমি বই থেকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করবো, একটু দাঁড়াও। উপযুক্ত পরীক্ষার সাহায্যে এই দুটি যোগের মধ্যে পার্থক্য নিরূপণ করো, ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর কোঅর্ডিনেশনের সংখ্যার জারণ সংখ্যা নির্ণয় করো, ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন্দ্রীয় ধাতব পরমাণুর সংকরায়ন এবং CrO6 এর গঠনকে চৌম্বক ধর্ম গণনা করো, ইম্পর্টেন্ট কোশ্চেন। লোবাইল কমপ্লেক্স সন্ধিগত মৌল জটিল গঠন করা, ইম্পর্টেন্ট কোশ্চেন। নিচের যৌগ দুটির মধ্যে শনাক্তকরণ করো, ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রদত্ত সন্ধিগত মৌলগুলির আয়নগুলি বর্ণহীন কেন, এটা দেখো, এটা আমি আর কি করতে ভুল হয়ে গেছে, কারণ ডি ব্লকের প্রশ্নগুলো আমি পি ব্লকে চিপকে দিয়েছি, এই কোশ্চেনটা আমি পি ব্লকের সাথে জুড়ে দিয়েছি, এটাও ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কোশ্চেন বস, এগুলো আর কি আসে, হ্যাঁ এই টাইপের প্রশ্নই আসে। দেখো হয়তো এই টাইপের কোশ্চেন হয়তো এটাও দিয়ে রয়েছে, দিয়ে বসে গেছে হয়তো, দেখো এই কোশ্চেনটা, তার সাথে সাথে এখানে আরও 4টে কোশ্চেন রয়েছে,
কাপড় কাচার একটা কোশ্চেন আছে, কাপড় কাচার সময় আমরা আর কি অক্সালিক অ্যাসিড কেন দিই। নেক্সট, কে আর জলীয় দ্রবণী পটাশিয়াম আর কি মার্কিউরিক আয়োডাইড যোগ করলে কি হয়, হিমাঙ্ক বৃদ্ধি পায় কেন। ঠিক আছে, দারুণ একটা প্রশ্ন। তারপর এখান থেকে রয়েছে অ্যামোনিয়া এবং কার্বন মনোক্সাইডের মধ্যে কোনটি উত্তম বিজারক, দারুণ সেই লেভেলের কোশ্চেন। আর FeCN6 এবং FeH2 এর মধ্যে প্যারাম্যাগনেটিক চরিত্র কার বেশি, ওই একই জিনিস। যারা আর কি ইলেকট্রন বিন্যাস জানবে এই চ্যাপ্টারটা খুবই সোজা, তো তাদের দিক থেকে আর কি। ঠিক আছে, আর তাছাড়া তোমরা একবার সামথিং অতিসংগীত প্রশ্নগুলো একবার রিড মেরে যেও, 1 2 বার 3 বার 4 বার যত ইচ্ছা তোমরা রিড মারিয়ে যেতে পারো। ঠিক আছে, ওকে, এখান থেকে চিলেটিং যৌগগুলো পড়ে যাও। তারপর মনোডেন্টেড এবং বাইডেন্টেড লিগেন্ডের জাস্ট উদাহরণগুলো দেখে যাও, তাহলেই চলবে। এবং দেখো নামকরণ তো আসবেই, নামকরণের পার্টটা তো পড়ে যেতে হবে, নামকরণটা একটা দিবি। ঠিক আছে, তো এগুলোই রয়েছে। আর হলো যুগ্ম লবণ জটিল লবণের মধ্যে পার্থক্য, এগুলোই গুটি কয়েক জিনিস আছে, এগুলো পড়ে যাও তাহলেই চলবে। ঠিক আছে, আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য একটা চ্যাপ্টারের। রাধে রাধে, ভালো করে পড়াশোনা করো, টাটা।